প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়ব বাংলা বানানের নিয়ম থেকে। এতদিন যে বাড়ির কাজগুলো তোমাদেরকে দিয়েছিলাম, অর্থাৎ প্রত্যেকটা বানানের ক্লাস করার পর বাড়ির কাজ হিসাবে যে বানান শুদ্ধ করতে তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই বানানগুলো আজকে শুদ্ধ বানান আমরা দেখব এবং কিছু শর্ট টেকনিক, মানে কিভাবে নিজের বুদ্ধি খাটিয়ে কিভাবে কিছু বানান মনে রাখতে হবে বা কিছু কৌশল অবলম্বন করে কিছু বানান কিভাবে আমরা মনে রাখতে পারবো, তার কিছু সহজ উপায় তোমাদেরকে আমি বলে দেব আজকে। তো দেখো, আমরা প্রথম যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে যে বানানগুলো ছিল, অর্থাৎ ভুল বানান ছিল, সেটা আমি তোমাদেরকে শুদ্ধ বানান হিসাবে লিখে দেখাতে বলেছিলাম এবং অনেকে আমাকে কমেন্টসে লিখে জানিয়েছো বা দেখিয়েছো অনেকেই, কিন্তু আমি তখন তোমাদেরকে সেই বানানগুলো তোমাদের শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে সেটা জানাইনি। তার কারণ হচ্ছে আজকে এভাবে এই ক্লাসটা নেব বলে, মানে তখন যদি তোমাদেরকে বলে দিতাম যে বানান কোনটা শুদ্ধ হয়েছে কোনটা ভুল হয়েছে, তাহলে তোমরা এই নিয়মগুলো জানতে পারতে না। সেজন্য আজকে ক্লাসটা আলাদা করে বানান শুদ্ধিকরণ বিষয়টার উপরে নেওয়া এবং তোমাদের যে প্রশ্নের সিস্টেম সেটার মধ্যে দেখা যাবে বাংলা বানানের নিয়ম থেকে একটি প্রশ্ন আসবে, অর্থাৎ বাংলা বানানের যে নিয়মের প্রশ্নগুলো পড়ানো হয়েছে, যেমন অতৎসম শব্দের বাংলা বানানের নিয়ম, তৎসম শব্দের বাংলা বানানের নিয়ম, তারপর হচ্ছে রেফ, সন্ধি, পদাশ্রিত, নির্দেশক, এভাবে বিভিন্ন প্রশ্ন তোমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলো থেকে একটা প্রশ্ন আসবে, মানে ওই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে এবং আরেকটি হচ্ছে অথবা হিসাবে আসবে এরকম কিছু বানান শুদ্ধিকরণ, কিছু বানান তোমাকে ওখানে দেওয়া হবে এবং সেখান থেকে 10টা শুদ্ধ বানান তোমাকে লিখতে হবে। একটা শুদ্ধ বানান হলে অর্ধেক নম্বর, মানে একের অর্ধেক, দুটো শুদ্ধ হলে 1 নম্বর তুমি পাবে। তো সেভাবে 10টা বানান লিখলে তুমি 5 নম্বর পাবে। আসো এবার আমরা প্রথম ক্লাসে যে বানানগুলো দিয়েছিলাম সেই বানানের শুদ্ধ বানানগুলো একটু দেখি। দেখো, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি শব্দের বানানটার মধ্যে অঞ্জলি শব্দের এখানে আমি দীর্ঘ ইকার দিয়েছিলাম, লতে দীর্ঘ ইকার দিয়েছিলাম। এটার জন্য প্রথম 1 নাম্বার যে সহজ উপায় আর কি, এগুলো একটা সহজ উপায় মনে রাখার। এটা যে এরকম হতে হবে এমন কোনো কথা নেই, তবে তুমি তোমার মতো করেও মনে রাখতে পারো। আমি আমার মতো করে যে নিয়মগুলো পেরেছি বা যেগুলো আমি জানি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর কি। অঞ্জলি, অঞ্জলি যত রকমের অঞ্জলি বানান আছে মনে রাখবে সব অঞ্জলিতে হবে হ্রস্ব ইকার, অঞ্জলিতে কখনো দীর্ঘ ইকার হয় না। শ্রদ্ধাঞ্জলি, পতঞ্জলি, এই যে গীতাঞ্জলি, যত ধরনের অঞ্জলি হয় সব অঞ্জলিতে কি হবে, হ্রস্ব ইকার হবে, মনে রাখবে। তাহলে 1 নাম্বার যে উপায়টা সেটা হচ্ছে কি, অঞ্জলি শব্দের বানানে, মানে শব্দের কোনো একটা শব্দের সাথে যদি অঞ্জলি শব্দটা যুক্ত থাকে সেই ক্ষেত্রে অঞ্জলি শব্দে কি হবে, সবসময় হ্রস্ব ইকার হবে, দীর্ঘ ইকার হবে না, অর্থাৎ লতে হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। এই যে এখানে হ্রস্ব ইকার হবে, যেমন গীতাঞ্জলি, গীতা গতে দীর্ঘ ইকার, গ দীর্ঘ ইকার, তয় আকার, গীতাঞ্জলি। আমি একটু লিখে দেখাই, মনে করো গীতাঞ্জলি, গীতাঞ্জলি, এখানে দীর্ঘ ইকার কিন্তু এখানে হবে কি হ্রস্ব ইকার। এই বিষয়গুলো একটু মনে রাখবে। তাহলে আমি 1 নাম্বার উপায় হিসাবে কি পেলাম, যত রকমের অঞ্জলি বানান হবে সব বানানের অঞ্জলিতে কি হবে, লতে হ্রস্ব ইকার হবে, দীর্ঘ ইকার হবে না। এরপর দেখো শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ শব্দের বানানটাই সবচেয়ে বেশি ভুল হয় এবং এটা প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। শিরোচ্ছেদ তালবা শয় ছ দ, শিরে তালবা শতে হ্রস্ব ইকার, এরপর ববিন্দ্র র, এরপর হচ্ছে যে তালবাস্য, তালবাস্য এর সাথে ছ, এই যুক্ত বর্ণটা হচ্ছে তালবাস্য যোগ এর সাথে হচ্ছে ছ। শিরোচ্ছেদের মধ্যে তালবা শয় ছ একার দ, অনেকে চয় ছ একার দ লিখো, অনেকে একটা বিসর্গ দেয়, মানে পুরো বানানটাই ভুল, ঠিক আছে। শুদ্ধ বানান হচ্ছে এখানে তালবা শয় ছ একার দ হবে।
এরপর আসি আকাঙ্ক্ষা শব্দের বানানে। আকাঙ্ক্ষা শব্দের বানানের মধ্যেও সে একই অবস্থা, যে ভুল বানান হয় বলে বারবারই এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে, মানে অর্থাৎ এই বানানটাও স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে দেখে বারবারই এই প্রশ্নের বিভিন্ন প্রশ্নে এই বোর্ড পরীক্ষার মধ্যে এই আকাঙ্ক্ষা শব্দের বানানটা আসে। আকাঙ্ক্ষা শব্দেও দেখো, আকাঙ্ক্ষায় সরেয়া ক আকার ওর সাথে ক্ষীয় হবে। অনেকে আকাঙ্ক্ষা শব্দের বানানটাকে লিখে এভাবে, আখাং ওর সাথে ক আকার লিখে, মানে অনেক রকম আমরা যখন খাতা কাটি তখন এই আকাঙ্ক্ষা শব্দের বানানটা আসে, দেখা যায় কত রূপ বৈচিত্র্য হতে পারে আর কি। ঠিক আছে, তো এখন আমার যে সহজ টেকনিক, একেবারে আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে এটা আমি মনে রাখার জন্য একটা উপায় আর কি। ঠিক আছে, এটা যে এরকম করে মনে রাখতে হবে তেমন কিছুই নয়। তোমরা যদি মনে রাখতে পারো যে সরেয়ার পরে কি হবে, মানে সরে অর পরে হবে ক। ঠিক আছে, সরের পরে হবে ক, ক এর পরে ও আর ক্ষীয় আকার। ঠিক আছে, এভাবে মনে রাখবে, অর্থাৎ ওর সাথে ক্ষীয় হবে, ওর সাথে ক্ষীয় হবে, এই বিষয়টা মনে রাখবে। এবং স্বরে অ এর পরে ক আসবে, খ আসবে না। ঠিক আছে, আ কাং খা, ক আসবে, এরপরে ওর সাথে কি হবে, ক্ষীয় হবে, মনে রাখবে এটা। এরপর দেখো বুদ্ধিজীবী। এখন এখানে কথা হচ্ছে, আমি বুদ্ধিজীবীতে একটা দীর্ঘ ইকার দিয়েছিলাম, একটা হ্রস্ব ইকার দিয়েছিলাম। তোমরা আগের ক্লাসগুলো দেখলে সেখানে দেখবে একটা হ্রস্ব ইকার, একটা দীর্ঘ ইকার। আর এখানে কথা হচ্ছে যত রকম জীবী আছে, চাকুরিজীবী, বুদ্ধিজীবী, হ্যাঁ, যত রকম জীবী আসবে, পরজীবী, সব জীবীতে দোনোটাই দীর্ঘ ইকার হবে। বর্গীয় যতেও দীর্ঘ ইকার হবে, বতেও দীর্ঘ ইকার ব্যবহৃত হবে। তাহলে পরের নিয়মটা আমরা কি পেলাম, যত রকম জীবী আছে, তোমরা এগুলো লিখে রাখতে পারো, নোট হিসাবে লিখে রাখতে পারো। যত রকম জীবী হবে, সব জীবীতে কি হবে, দীর্ঘ ইকার ব্যবহৃত হবে। চাকুরিজীবী, ব্যবসায়ীজীবী, তারপর হচ্ছে ব্যবসায়ীতে জীবী হয় না, বুদ্ধিজীবী, হ্যাঁ, পরজীবী, এরকম যত রকম জীবী আছে সব জীবীতে কি হবে, দীর্ঘ ইকার ব্যবহৃত হবে, দুটোই দীর্ঘ ইকার হবে। এখন আসো, আরেকটা সহজ উপায় আছে, যেটি হচ্ছে তোমরা নাম্বারিং করে মনে রাখতে পারো। যেমন আমরা ছোট থাকতে যখন এসএসসি বা এসএসসি লেভেলে ছিলাম, 9-10-এ ছিলাম বা ক্লাস 7-8-এ পড়ছি, তখন আমরা কিছু মান নির্ণয়ের অঙ্ক করতাম না, কিছু মান নির্ণয়ে, x=1 হলে, y=2 হলে, xy= কত হবে, তখন আমরা xy এর সূত্রটা লিখে একের মান বসাতাম, x এর মান বসাতাম, y এর মান বসাতাম, তারপরে অঙ্কটা আমরা করতাম। ঠিক না, এভাবে আমরা করেছি না? তো এরকম কিছু মান বসিয়ে তোমরা এই বানানগুলোকে আবার মনে রাখতে পারো। সেই সহজ উপায়টা একটু দেখো। মনে করো আমি হ্রস্ব ইকার ইকুয়াল টু দিলাম 1, দীর্ঘ ইকার ইকুয়াল টু দিলাম 2, হ্রস্ব উকার ইকুয়াল টু দিলাম আবার 1, দীর্ঘ উকার ইকুয়াল টু দিলাম 2, একার ইকুয়াল টু দিলাম 1, ঐকার ইকুয়াল টু দিলাম কি 2। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা সহজ উপায়, তুমি কিভাবে মনে রাখবে তার একটা সহজ উপায়। তাহলে এখানে আমি হ্রস্ব ইকারের জন্য মান দিয়েছি কত, 1, দীর্ঘ ইকারের জন্য মান দিয়েছি কত, 2, হ্রস্ব উকারের জন্য দিয়েছি আবার 1, দীর্ঘ উকারের জন্য 2, মানে যেগুলো হ্রস্ব স্বর সেগুলোর মান আমি দিলাম কত, 1, যেগুলো দীর্ঘ স্বর সেগুলোর জন্য দিলাম কত, 2। ঠিক আছে, যেমন একারে দিয়েছি 1, ওইকারে দিয়েছি 2, ঠিক এভাবে মানটা আমি বসালাম। এরপর দেখো, এখন বুদ্ধিজীবীর মধ্যে দেখো এখানে হ্রস্ব ইকার আছে না, হ্রস্ব ইকার আছে। আমি যদি এবার মান বসিয়ে বুদ্ধিজীবী বানানটা মনে রাখার চেষ্টা করি, তাহলে বুদ্ধিতে কি আছে, মানে আমি এই হ্রস্ব উকারটা বাদ দিলাম, শুধু দীর্ঘ ইকারকে আমি কাউন্ট করব। বা তোমরা চাইলে হ্রস্ব উকার সহ নাম্বারিং করতে পারো। আমি হ্রস্ব ইকার আর দীর্ঘ ইকারের মান বসালাম। হ্রস্ব ইকার ইকুয়াল টু কত বলেছি, 1, দীর্ঘ ইকার ইকুয়াল টু কত বলেছিলাম, 2। তাহলে জীবীর জন্য 2, বয়ের জন্য 2, বর্গীয় জয়ের জন্য 2। শুধুমাত্র দয় দতে হ্রস্ব ইকার আছে, সেজন্য এসেছে কি 1। বুঝে গিয়েছে? অর্থাৎ আবার দেখো, এই যে এখানে হ্রস্ব ইকার আছে না, এই যে বুদ্ধিতে হ্রস্ব ইকার আছে, আমি সেজন্য বসালাম কত, 1। আবার জীবীতে বর্গীয় জতে দীর্ঘ ইকার, তার জন্য বসালাম 2।
আবার এখানে বতেও দীর্ঘ ইকার, সেজন্য বসালাম 2। কত? 122। তোমরা যদি মনে রাখো যে 122 হচ্ছে বুদ্ধিজীবী বানানের কোড নম্বর, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। 122 অর্থাৎ একটা হ্রস্ব ইকার হবে, দুটো দীর্ঘ ইকার হবে বুদ্ধিজীবী বানানে। একটা হ্রস্ব ইকার তার জন্য 1, আর দুটো দীর্ঘ ইকার সেজন্য হচ্ছে কি 22। 22টা মনে রাখলে বুদ্ধি বানানটা সবাই পারি, বুদ্ধি বানানে যে হ্রস্ব ইকার হবে সেটা সবাই পারি। জিবিতে তোমাদের একটু কনফিউশন হয়ে যাবে, সেজন্য হচ্ছে জিবি মানে 22 মনে রাখবে। তাহলে হচ্ছে কি এটা একটা কোড নাম্বারের মতো, হ্যাঁ, যে আমি 22টা মনে রাখবো, তাহলে হচ্ছে কি আমার বুদ্ধিজীবী বানানটা চলে আসলো, ঠিক আছে। আরো বিভিন্ন ক্ষেত্রে এই কোডটা কাজে লাগবে, তোমরা পরবর্তীতে যে বানানগুলো আছে এগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখলে বুঝতে পারবে। এরপর আসো 5 নম্বরে স্টোর। স্টোর শব্দের বানানে যত রকম বিদেশি এস জাতীয় শব্দ আছে, এস জাতীয় যে শব্দগুলো আছে সেগুলোর জন্য দন্তস্ব ব্যবহৃত হয়। মূর্ধন্য ষ এ বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স এর কোনো ব্যবহার নেই। যেমন ফটোস্টেট, ফটোকপি, এগুলো সবগুলোর জন্যই আমরা দন্তস্ব ব্যবহার করে থাকি, ঠিক আছে। ফটোস্টেটের বানানের মধ্যে কি হবে? দন্তস্বই ব্যবহৃত হবে। স্টোর বানানেও কি দন্তস্ব ব্যবহৃত হবে। অনেক জায়গায় মূর্ধন্য স দিয়ে লেখা থাকে, সেটা হচ্ছে কি ভুল বানান। স্টেশন বানানেও দন্তস্বই ব্যবহৃত হবে, হ্যাঁ। তাহলে যেগুলো এস শব্দ তার জন্য দন্তস্ব ব্যবহৃত হবে, এটা কিন্তু আমাদের একটা নিয়মের মধ্যেই ছিল, ঠিক আছে। এস ধ্বনির জন্য দন্তস্ব, এবং এস এস, এস আই ও এন, টি আই ও এন, এস এস আই ও এন অর্থাৎ সন জাতীয় সে শব্দ যে শব্দগুলো আছে সেগুলোর জন্য তালবস্য ব্যবহৃত হবে। এরপর দেখো দ্বন্দ্ব শব্দের বানানে দতেও ব হবে, বফলা হবে, দন্ত নয়দয়ের পরেও বফলা যুক্ত হবে, ব যুক্ত হবে আর কি, ঠিক আছে। বফলা বা আমরা স্বাভাবিকভাবে ব বললেই চিনি, ঠিক আছে, ফলাটা তেমন একটা বলা হয় না আসলে। আচ্ছা, এই বানানটা কিভাবে আমরা মনে রাখতে পারি সেটার একটা উপায় বলি। সেটা হচ্ছে দ্বন্দ্ব শব্দের মধ্যে একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব ভাব থাকবে না, মানে একটা ঝগড়া কলহ হবে এরকম একটা ভাব আছে না। সেই জন্য তোমরা এই দ্বন্দ্ব শব্দের বানানে মনে রাখবে যে আমি একজনকে ব দিলে আরেকজন মাইন্ড করতে পারে বা একটু রেগে যেতে পারে, তাদের মধ্যে একটা ঝগড়া হতে পারে, সেজন্য আমি দুটোর মধ্যেই বটা বসিয়ে দেবো, ঠিক আছে। দ্বন্দ্ব শব্দের বানানে দুটোতেই কি হবে? ব হবে, মানে কিছু মনে রাখার সহজ উপায়, ঠিক আছে। এদের মধ্যে একটা ঝগড়া হবে বা দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব শব্দের বানানে এরকম একটা ভাব তো থাকবে, ঠিক না। তো সেজন্য আমরা দতেও একটা ব দিয়ে দেবো, দন্ত নয় দয়ের সাথে একটা ব দিয়ে দিব, ঠিক আছে। এইভাবে আমরা একটু মনে রাখবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দ্বন্দ্ব শব্দের বানানটা গেল। এরপর হচ্ছে প্রাণীবিদ্যা। দেখো প্রাণীবিদ্যা, তারপর হচ্ছে মন্ত্রী পরিষদ, এরকম কিছু শব্দ আসবে যেখানে যখন শব্দটাকে আমি আলাদা আলাদা করে লিখব, যখন আমি লিখবো যে শুধুমাত্র প্রাণী, যখন আমি শুধুমাত্র প্রাণী লিখব তখন আমাকে মূর্ধন্য ন এর সাথে, এই যে মূর্ধন্য ন আছে না, এর সাথে যে হ্রস্ব ইকারটা আছে সেটাকে আমার দীর্ঘ ইকার হিসাবে লিখতে হবে, ঠিক আছে। এটাও কিন্তু একটা নিয়মের মধ্যে আছে। যখন সেটা শব্দটা একা থাকবে তখন আমাকে কি দিয়ে লিখতে হবে? দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। যেমন আমি মন্ত্রী বানান লিখব, ম মূর্ধন্য ন, মন্ত্রী, মন্ত্রীতে আমার দীর্ঘ ইকার দিতে হবে, ঠিক আছে। কিন্তু যখন আমি মন্ত্রীর সাথে পরিষদ শব্দটা যুক্ত করব বা প্রাণীর সাথে বিদ্যা শব্দটা যুক্ত করব, তখন আমাকে এই শব্দটা মূর্ধন্য নয়ের সাথে যে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার ছিল সেটা তখন কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। মন্ত্রীর সাথে যখন পরিষদ শব্দটা যুক্ত করব তখন এখানে দীর্ঘ ইকার উঠে গিয়ে এখানে কি হবে? হ্রস্ব ইকার ব্যবহৃত হবে, ঠিক আছে। আর এটা ছাড়াও মনে রাখার আরেকটা উপায় হচ্ছে এই যে এখানে নাম্বারিং করেছি, সেই নাম্বার দিয়ে তোমরা মনে রাখতে পারবে। যেমন হ্রস্ব ইকারের জন্য 1, আবার এখানে বিদ্যা হ্রস্ব ইকারের জন্য 1, তাহলে প্রাণী বিদ্যা ইকুয়াল টু কত? 11। বুঝা গিয়েছে? অর্থাৎ আমি যে এখানে নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বার দিয়ে যদি তোমরা মনে রাখতে চাও, প্রাণীর জন্য 1, বিদ্যার জন্য 1, ঠিক আছে। অর্থাৎ হলো প্রাণী শব্দটা যখন আলাদা হিসাবে আমরা লিখব তখন আমরা দীর্ঘ ইকার দিয়ে লিখবো মূর্ধন্য নতে, কিন্তু যখন একটা সমাসবদ্ধ পদ হিসাবে সমাসবদ্ধ হয়ে একটা শব্দ গঠন হবে তখন আমরা সেখানে হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। এরপর আসো মরীচিকা। মরীচিকা,
চিকার শব্দের বানানে অবশ্যই হ্রস্ব ইকার হয়, চিকার শব্দের বানানে দীর্ঘ ইকার হয় না। এবং এটা মনে রাখার জন্য অবশ্যই এই উপায়টা তোমাদের প্রয়োজন হবে। এই যে দেখো, মরিচিকা, মরিতে হচ্ছে হ্রস্ব ইকার তার জন্য 2, মরিতে হচ্ছে দীর্ঘ ইকার তার জন্য 2, চিকাতে হচ্ছে হ্রস্ব ইকার তার জন্য 1। তাহলে মরিচিকা ইকুয়াল টু কত? 21। মনে রাখবে মরিচিকা সমান হচ্ছে, এর কোড নাম্বার হচ্ছে কত? 21। তাহলে আমরা ওই 21 দিয়ে মরিচিকা শব্দের বানানটা মনে রাখবো। মরিচিকা ইকুয়াল টু 21, অর্থাৎ সেখানে আমার আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু আমার 21 মানে প্রথমে হচ্ছে 2, তাহলে মরিতে হবে কি দীর্ঘ ইকার, চিকাতে হবে কি, যেহেতু 21-এর পরে 1, 2 এর পরে 1, 21, ঠিক না? তাহলে 1 মানে হচ্ছে কি আমার হ্রস্ব ইকার। এই যে মান, এগুলো তো আমার মনে থাকবে না, এগুলো তো তোমাদের মনে থাকবে। তো হ্রস্ব ইকার ইকুয়াল টু যেহেতু 1, দীর্ঘ ইকার ইকুয়াল টু যেহেতু 2, সেহেতু প্রথমটা হবে দীর্ঘ ইকার আর পরেরটা হবে কি হ্রস্ব ইকার, ঠিক আছে? এরপরে মনে করো সমীচীন, সমীচীনও ঠিক একই অবস্থা, সমীচীনে দোনোটাই দীর্ঘ ইকার। তাহলে সমীচীন ইকুয়াল টু কত হবে? 22। সমীচীন ইকুয়াল টু কোড নাম্বার হচ্ছে কত? 22। তাহলে এই 22টা যদি আমি মনে রাখি, তাহলে আমার সমীচীন শব্দের বানানটাও মনে থাকবে। মতেও দীর্ঘ ইকার, চতেও দীর্ঘ ইকার। 2 মানে হচ্ছে কি দীর্ঘ ইকার, ঠিক আছে? এই যে এখানে 2 দেওয়াই আছে, দীর্ঘ ইকারে 2 দেওয়া আছে, ঠিক না? তাহলে এই কোড নাম্বারগুলোর মাধ্যমে, মানে এই সংখ্যাগুলো দিলেই তোমার দেখবে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আবার কোড নাম্বার এদিক সেদিক চেঞ্জ করে ফেলতে হবে না, ঠিক আছে? পোশাক, পোশাক শব্দের বানানে মূর্ধন্য নেই। আমি একটু আগেও বলেছি স্টোর শব্দের বানানে, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই। যেহেতু মূর্ধন্য এর ব্যবহার নেই, সেহেতু পোশাকে কি হবে? তালবস্য ব্যবহৃত হবে। এরপরে জাপানি, জাপানি শব্দের বানানটার মধ্যে দীর্ঘ ইকার দিয়েছিলাম। এক্ষেত্রেও আছে হ্রস্ব ইকার শব্দের, হ্রস্ব ইকারের বাংলা বানানের নিয়মের মধ্যে আমরা পড়েছিলাম যে কোনো ভাষা বা জাতির নামের পরে নামের শেষে হ্রস্ব ইকার যুক্ত হবে, দীর্ঘ ইকার নয়, ঠিক আছে? ভাষা ও জাতির ক্ষেত্রে হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। জাপানিতে নতে দীর্ঘ ইকার নয়, হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। এরপর হচ্ছে মনোযোগ, মনোযোগের মধ্যে দন্ত নতে ওকারটা দিতে হবে। মনোযোগ, মনোযোগ, ঠিক আছে? এটার জন্য এবার আমরা ওকারের জন্য ওকার, এই যে ওকারের জন্য যদি 1 দিই, ওকারের জন্য কি 2 দিব, ঠিক আছে? তাহলে এখানে ওকারের জন্য 1, তাহলে এখানে হবে কত? 1 1 11, ঠিক আছে? তারপর আসো সূচিপত্র। সূচিপত্র বানানটাও এই যে প্রাণীবিদ্যার নিয়মটা পড়িয়েছি ঠিক সেটার মতোই। সূচিপত্র বানানটাও, সূচি যখন আলাদা হিসাবে ব্যবহৃত হবে তখন হবে দন্ত স দীর্ঘ উকার, চতে দীর্ঘ ইকার, ঠিক আছে? চর সাথে দীর্ঘ ইকার হবে এবং এখানেও দীর্ঘ ইকার ব্যবহৃত হবে দন্ত স এর সাথে। কিন্তু যখন সূচিপত্র, পত্র শব্দটা সূচির সাথে যুক্ত হবে তখন চয়ের সাথে হ্রস্ব ইকার দিয়ে তোমাকে লিখতে হবে। সূচি আলাদা হলে তখন দীর্ঘ ইকার, কিন্তু যখন সূচিপত্র হবে তখন এটা এখানে কি ব্যবহার করতে হবে? হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। তারপর দেখো ভুবন ভুলানো, ভুবন ভুলানো দুটো শব্দের শেষে ভুবনের সাথেও হ্রস্ব উকার হবে, ভুলানো শব্দের সাথেও হ্রস্ব উকার হবে। ভুল, ভুলানো, ভুলে যাওয়া, প্রত্যেকটা শব্দে ভুলের মধ্যে যত রকম ভুল আছে সব ভুলের সাথে হ্রস্ব উকার হয়। এই যে একটা কথা আছে, ভুল বানানে করিয়াছে ভুল, অর্থাৎ ভুল বানানটা লিখতেই সেখানে কি করে ফেলেছে? ভুল করে ফেলেছে। ভুল শব্দের বানান কখনো দীর্ঘ উকার দিয়ে হয় না। এটা কিন্তু এই ভুলটা সর্ব জায়গায় দেখা যায়, সর্বক্ষেত্রে দেখা যায়, মানে বিভিন্ন জায়গায় দেখা যায় ভুল শব্দের যে বানানটা সেটার মধ্যে আমরা ভুল করে বসে থাকি। সেই জন্য একটা মানে একটা কবিতার লাইনের মতো একটা আছে আর কি, যে ভুল বানানে করিয়াছে ভুল। সেই ভুলটা যাতে তোমাদের না হয় তার জন্যই এই শব্দটা দেওয়া, বা এটা দিয়ে তোমাদেরকে মনে রাখার জন্য শিখিয়ে দেওয়া। ভুবনেও হ্রস্ব উকার হবে, ভুলানো, ভুল, ভুলে যাওয়া, প্রত্যেকটা ভুলের সাথে কি হবে? হ্রস্ব উকার ব্যবহৃত হবে। মনে রাখবে সেটা, সবসময় মনে রাখবে। হ্যাঁ, আমি যখন একটা লিখতে যাব যে তোমার বানানটি ভুল হয়েছে, আমি যদি ভুলের মধ্যে দীর্ঘ উকার দিয়ে দিই তাহলে আমার ভুলেই তো ভুল হয়ে গেল, ঠিক না? সেই জন্য মনে রাখবে সব ভুল বানানের সাথে কি হবে? হ্রস্ব উকার ব্যবহৃত হবে। এই জায়গায় তোমরা ভুবন ভুলানো শব্দেও মনে রাখার জন্য 1
11 মনে রাখতে পারো। ভুবন ভুলানো তো কি কোড নাম্বার হচ্ছে কি 11, ঠিক আছে। আসো তারপরে কি আছে দেখি। এরপর হচ্ছে তোরণ। তোরণের মধ্যে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। তোরণ শব্দে যে বানানটা আমি দিয়েছিলাম সেখানে দন্তন্য দিয়েছিলাম, এই জায়গায় হবে কি মূর্ধন্য ন। এরপর হচ্ছে দুর্বিসহ। সহ শব্দের সাথে সাধারণত দন্তস্ব হয়, কিন্তু যখন দুর্বিসহ বানানটা আসবে তখন দুর্বিসহ বানানে হবে কি মূর্ধন্যস্ব হ, ঠিক আছে, মনে রাখবে সেটা। দুর্বিসহতে সবসময় বেশি ভুল হয়, এটা দন্তস্ব হ লিখে ফেলি আমরা, হবে মূর্ধন্যস্ব হ। তারপর আছে প্রত্যুষ। প্রত্যুষ শব্দের বানানে তালবাস্য হবে না, হবে কি দন্তস্ব। যেগুলো সংস্কৃত বা তৎসম শব্দ সেই সব শব্দের ক্ষেত্রে বিশেষ করে কি ব্যবহৃত হবে মূর্ধন্যস্ব ব্যবহৃত হবে এবং মূর্ধন্য ন ব্যবহৃত হবে। এই শব্দগুলো একটু খেয়াল করতে হবে। প্রত্যুষ শব্দের বানানে ব্যবহৃত হবে কি মূর্ধন্যস্ব। তারপর আছে কি স্নেহাশিস। স্নেহাশিস, শীষের মধ্যে তালবস্য রস্বইকা দন্তস্য, ঠিক আছে, স্নেহাশিস। এরপর আছে দূষণীয়। দূষণীয় শব্দের বানানেও কি হবে মূর্ধন্য ন ব্যবহৃত হবে, দন্তন্য হবে না। দূষণীয়তেও কি হবে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। এরপর আছে গ্রীষ্ম। গ্রীষ্ম শব্দের বানানে কেউ কেউ আমরা কি করি দন্তস্ব দিয়ে গ্রীষ্মতে দন্তস্ব ম দিয়ে ফেলি, হবে কি মূর্ধন্যস্ব ম গ্রীষ্ম শব্দের বানানে। তারপর আছে পোস্ট মাস্টার। এই যে আমি একটু আগেও যে বানানগুলো দেখিয়েছি সেখানে বলেছি যে বিদেশি শব্দের বানানে এস ধ্বনির জন্য দন্তস্ব ব্যবহৃত হবে, সেজন্য দন্তস্ব এর সাথে ট হয়েছে, পোস্ট মাস্টারের সাথে দন্তস্ব আর ট। এরপর হচ্ছে আরোহণ। আরোহণে হচ্ছে কি দন্তন্য ব্যবহৃত হবে না, ব্যবহৃত হবে কি মূর্ধন্য ন। এরপর হচ্ছে আবরণ। আবরণেও ঠিক একই মূর্ধন্য ন ব্যবহৃত হবে। পরিত্রাণ। পরিত্রাণেও একই মূর্ধন্য ন ব্যবহৃত হবে। আবিষ্কার। আবিষ্কারের মধ্যে মূর্ধন্যস্ব ব্যবহৃত হবে। এই জায়গায় আবার একটা বিষয় আছে, সেই বিষয়টা একটু আমরা দেখি। যখন স্বরে আ বা স্বরে অ ব্যবহৃত হবে, স্বরে অ এবং স্বরে আ এর জন্য সাধারণত দন্তস্ব আসে। আমি উদাহরণের মাধ্যমে বুঝালে তোমরা ভালো বুঝতে পারবে। কিন্তু আকার ছাড়া রস্ব ইকার, রস্ব উকার, দীর্ঘ ইকার, হ্যাঁ মানে এইগুলো যেগুলো আছে রস্ব ইকার, দীর্ঘ ইকার, রস্ব উকার, একার, ঐকার, ওকার, এই আকার ইকারগুলো থাকলে, হ্যাঁ মানে এই কারগুলো থাকলে স্বরেয় এবং স্বরেয়া ছাড়া এই কারগুলো থাকলে তখন হবে মূর্ধন্যস্ব। এই বিষয়টা একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। মনে করো এই আবিষ্কার শব্দের বানানটার মধ্যে, আবিষ্কারের মধ্যে বতে কি আছে রস্ব ইকার আছে, অর্থাৎ আগের যে শব্দটা আছে ওটাকে আমরা খেয়াল করব। স্বরেয়া ব রস্ব ইকার আছে না, এই রস্ব ইকার থাকার কারণে এখানে কি হয়েছে এই মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আবার একইভাবে দেখো আবিষ্কারের পরে এখানে আছে কি বনস্পতি। বন দন্তন্যতে কি অ আছে, অযুক্ত আছে না, বন অস্পতি, বনস্পতি, ঠিক আছে, দন্তন্যের সাথে অযুক্ত আছে, সেজন্য এখানে কি ব্যবহৃত হয়েছে দন্তস্ব ব্যবহৃত হয়েছে। এরকম আছে পরিষ্কার, পুরস্কার। পরিষ্কার, পরিষ্কার শব্দের বানানের সাথে রতে রস্ব ইকার আছে, তাহলে এর পরে যে স্বটা আসবে সেটা কোন স হবে, অবশ্যই মূর্ধন্যস্ব হবে। পরি মূর্ধন্য স এক আকার গোবিন্দ। এরপর হচ্ছে পুরস্কার। পুরস্কারের মধ্যে দেখো পু র, র এর সাথে কি আছে অ আছে, পু র, তাহলে এখানে কি হবে দন্ত স এক আকার র, ঠিক আছে, পুরস্কার। যদি স এর আগে অ বা আ আসে সেই ক্ষেত্রে ব্যবহৃত হবে দন্তস্ব। যদি স এর আগে রস্ব ইকার, দীর্ঘ ইকার, একার, ঐকার, ওকার, ওকার এগুলো আসে সেই ক্ষেত্রে মূর্ধন্যস্ব ব্যবহৃত হবে, ঠিক আছে। তারপর দেখো নিক্কণ। নিক্কণ শব্দের বানানে ক এর সাথে বফলা যুক্ত হবে, ক ক যুক্ত হবে না, মানে ক ক দিয়ে আমরা বানানটা ভুল করি, এবং এখানের মধ্যে অবশ্যই মূর্ধন্য ন ব্যবহৃত হবে। দন্তন্য রস্ব ইকার ক, ক এর সাথে ব, ঠিক আছে, কয় ব, তারপর হচ্ছে মূর্ধন্য ন। এরপর তো বনস্পতি বললাম, বনস্পতিতে এই ন এর সাথে অযুক্ত আছে, সেজন্য এখানে কি হবে দন্তস্ব প হবে, এটা মূর্ধন্যস্ব হবে না। তারপর গৌণ, গৌণতেও মূর্ধন্য ন ব্যবহৃত হবে। পানিনি,
পানিনির ক্ষেত্রে মনে রাখবে দোনোটাই হ্রস্ব ইকার হবে, দোনোটাই হবে কি হ্রস্ব ইকার। 1 1 11 দিয়ে মনে রাখবে, দরকার হলে 1 1 11 দিয়ে মনে রাখবে। পানিনিতে দোনোটাই হ্রস্ব ইকার হবে, কিন্তু প্রথমটা হবে মূর্ধন্য ন, পয়ের পরে প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা হচ্ছে দন্তন্য, অর্থাৎ মাঝখানে মূর্ধন্য ন, শেষেরটা হবে দন্তন্য। পানিনি, পানিনি শব্দের বানানটা। এরপর কি আছে দেখি আমরা। এরপর হচ্ছে অপরাহ্ন। অপরাহ্ন শব্দের মধ্যে হয়ের সাথে মূর্ধন্য ন, ঠিক আছে, অপরাহ্ন মূর্ধন্য ন এটা। এরপর হচ্ছে কৌতূহল। কৌতূহলের মধ্যে ততে কি হবে, দীর্ঘ উকার ব্যবহৃত হবে। এরপর হচ্ছে ফটোস্টেট। ফটোস্টেটও বলেছি দন্তস্ব ব্যবহৃত হবে। শস্য। শস্যতে প্রথমটা তালবস্য, পরেরটা দন্তস্ব জফলা। সরস্বতী। সরস্বতীতে প্রথম স এর সাথে, অর্থাৎ প্রথম যে দন্তস্ব আছে তার সাথে বফলা যুক্ত হবে না, পরেরটার সাথেই বফলা যুক্ত হবে। দন্তস্ব র, দন্তস্ব ততে দীর্ঘ ইকার, সরস্বতী। সস্ত্রীক। সস্ত্রীক শব্দের দেখো, সস্ত্রীক, সপরিবার, এখানে দন্ত এর সাথে যখন ব যুক্ত করবে, অর্থাৎ বফলা যুক্ত করবে, সপরিবার। আমরা অনেকে বিয়ের কার্ডের মধ্যে লিখি না সপরিবার, এখানে দন্ত শয়ব দেওয়া মানে হচ্ছে একজনকে নিমন্ত্রণ করা, ঠিক আছে, অর্থাৎ দন্ত শয়ব মানে হচ্ছে নিজে, ঠিক আছে। আর দন্তস্ব, দন্তস্ব যখন হবে সস্ত্রীক, তিনি সস্ত্রীক ঢাকায় গিয়েছেন, অর্থাৎ তিনি এবং তার স্ত্রীকে নিয়ে ঢাকায় গিয়েছেন। এখানে দন্ত শয়ব মানে হচ্ছে কি নিজে, আমি নিজে একাই, ঠিক আছে, সেখানে সেটা ভুল বানায়। তাহলে যেখানে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, যেখানে সেখানে আমরা কি শুধুমাত্র দন্তস্ব দিয়েই লিখবো। বুঝে গিয়েছে? অনেকের বিয়ের কার্ডের মধ্যে দন্ত শয়ব দিয়ে নিমন্ত্রণ করে, সেখানে কিন্তু সপরিবারে গিয়ে লাভ নেই, সেখানে একজনকে নিমন্ত্রণ করা হয়, ঠিক আছে। আমরাও তো ভুল করে বানানটা লিখে থাকি, এটা আজকে থেকে সবাই শিখে নিলাম আর কি। দন্ত শয়ব মানে হচ্ছে একজন, আর দন্তস্ব মানে হচ্ছে সবাইকে নিয়ে, ঠিক আছে। তাহলে সস্ত্রীকে দন্ত শয় দিয়ে লিখতে হবে, ব ফলা দেওয়া যাবে না। তারপর দেখো পৈতৃক। পৈতৃকের মধ্যে ততে হবে কি, ওটা ইয়ে লেখা হয়, তয়রফলাত্র লেখা হয়, এটা হচ্ছে ততে রিফলা, ত এভাবে দিয়ে লিখতে হবে, প ঐকা তয় রিফলা ক, পৈতৃক। তারপর দেখো দৈনতা, দীনতা, এই শব্দগুলোর মধ্যে একটা কনফিউশন আমাদের মধ্যে কাজ করে। দৈন শব্দের সাথে তা শব্দটা যুক্ত হবে না, দৈন দৈনই লিখতে হবে, কিন্তু দিন, দিন শব্দের সাথে তুমি তা শব্দটা যুক্ত করতে পারবে। দীনতা হয় কিন্তু দৈনতা হয় না, দৈন দৈনই লিখতে হবে। এরপর দারিদ্র এবং দরিদ্রতা, এই শব্দগুলোর মধ্যেও সমস্যা হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো একটা কিছু লিখতে গেলে সেখানে দারিদ্রতা লিখে ফেলি বা দারিদ্রতা বলে ফেলি, কিন্তু শব্দটা সম্পূর্ণই ভুল। দারিদ্র শব্দের সাথে তা যুক্ত হবে না, দারিদ্র লিখলে শুধুই দারিদ্র লিখতে হবে, কিন্তু তুমি দরিদ্র লিখলে সেখানে তা যুক্ত করতে পারবে, অর্থাৎ দরিদ্রের সাথে তা যুক্ত হবে, দারিদ্রের সাথে তা যুক্ত হবে না। তারপরে দেখো বাল্মীকি। বাল্মীকি শব্দে মনে রাখবে, এখানে একটু ওই যে এই সূত্রটা কাজ করবে, এখানে তোমাকে মনে রাখতে হবে 21, অর্থাৎ বাল্মীকি শব্দের মধ্যে লয়মতে কি হবে, দীর্ঘ ইকার হবে, কতে কি হবে, হ্রস্ব ইকার হবে। পোস্টমাস্টার একটু আগেও পড়েছি, সেখানে এগুলো ডাবল আর চলে আসছে কিছু কিছু ক্ষেত্রে। তারপর হচ্ছে মাধুর্য। মাধুর্য শব্দের ভুল বানানটা দেওয়া ছিল মাধুর্য তা, এই যে মাধুর্য শব্দের সাথে তা শব্দটা যুক্ত হবে না, এটা শুধুমাত্র কি হবে, মাধুর্য। তারপর হচ্ছে সংবর্ধনা। সংবর্ধনাতেও কি হবে, দন্ত স অনুসার ময় ব দেওয়া ছিল, সেটা হচ্ছে ভুল বানান। সংবর্ধনাতে দন্ত স অনুসার ব ধর রেফ দন্ত নয়া কান্না, ঠিক আছে। প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যাও আগে দেওয়া ছিল, প্রাণীতে হলে দীর্ঘ ইকার হবে, কিন্তু প্রাণীর সাথে বিদ্যা যোগ হলে সেখানে কি হবে, হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। দেখো এরপর আছে কীর্তিবাস। কীর্তিতে তয় তো হ্রস্ব ইকার হবে। কলঙ্কিত। কলঙ্কিততে অনুসার হবে না, ক হ্রস্ব ইকার হবে। পীড়িত। পীড়িতের মধ্যে এই যে এই সূত্রটা এই সূত্রের মাধ্যমে মনে রাখতে পারো, পীড়িতের মধ্যে প্রথমে হ্রস্ব ইকার, তারপরে দীর্ঘ ইকার, তাহলে হচ্ছে 12। এরপর সমীরণ। সমীরণে মতে দীর্ঘ ইকার, এরপরে মূর্ধন্য ন, এটা কিন্তু দন্তন্য হবে না, মূর্ধন্য ন হবে সমীরণে। উচ্ছ্বাস। উচ্ছ্বাসে চ ছয়ের সাথে বফলা
যুক্ত হবে, উচ্ছ্বাসের মধ্যে চ ছ এর সাথে বফলা যুক্ত হবে। মনোকষ্ট, এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওকার দিয়ে লিখি, কিন্তু মনোকষ্টের মধ্যে ময়ের পরে একটা কি হবে, বিসর্গ হবে, এরপর ক মূর্ধন্য শয়ট। ঠিক আছে। সংবর্ধনা, আগেও বলেছি সংবর্ধনাতে অনুসার হবে, ময়ব হবে না। কর্নেল, কর্নেলের মধ্যে যেহেতু ইংরেজি শব্দ সেহেতু মূর্ধন্য ন ব্যবহৃত হবে না, দন্তন্য ব্যবহৃত হবে। সচিত্রিত দন্ত শয়ব হবে। বহিষ্কারে, বহিষ্কারের মধ্যে ওই যে আবিষ্কার, পরিষ্কার, পুরস্কারের যে সূত্রটা বলেছিলাম ঠিক সেরকমই এখানে যেহেতু রস্য ইকার আছে, হতে যেহেতু রস্য ইকার আছে, এর পরেরটা কি হবে, মূর্ধন্য স হবে। মূর্ছনা, মূর্ছনাতে মতে দীর্ঘকার, তারপর হচ্ছে চয় ছ রেফ, চয় ছ দন্ত নয়াকার না, মূর্ধন্য নয়াকার না নয়, দন্ত নয়াকার না। ব্যুৎপত্তি, শাশ্বত, শাশ্বতের মধ্যে দেখো দন্তস্ব প্রথমেরটার সাথে বফলা যুক্ত হবে না, দ্বিতীয়টার সাথেই বফলা যুক্ত হবে। দিবারাত্র, দিবারাত্র হয়, দিবারাত্রি হয় না, দিবারাত্র মানে দিন রাত। তারপর হচ্ছে বিড়ম্বনা, বিড়ম্বনার মধ্যে ববিন্দ্র র হবে না, ঢয়শূন্য র ব্যবহৃত হবে। এই হচ্ছে তোমাদেরকে আমি প্রতিটা ক্লাসে যে ভুল বানানগুলো দিয়েছিলাম তার শুদ্ধ বানান। আসো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বানান দেখে নিই। দেখো এখানে আমি কি কি বানানগুলো দিয়েছি। মুহূর্ত, মুহূর্ত বানানের মধ্যে আমরা প্রায় সময় ভুল করে থাকি। মুহূর্ত বানানে কোনটা হ্রস্ব উকার হবে, কোনটা দীর্ঘ উকার হবে, এটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় পরীক্ষার হলে। সেই জন্য এখানে মনে রাখবে প্রথমটা হচ্ছে হ্রস্ব উকার মানে হচ্ছে 1 আর দীর্ঘ উকার মানে হচ্ছে 2। এই যে এই সূত্র অনুসারে আমরা এখানে তাহলে মনে রাখবো কি, মুহূর্ত বানান হচ্ছে কত দিয়ে, 12 দিয়ে। মুহূর্ত বানান কত দিয়ে, 12 দিয়ে। এরপর হচ্ছে সংবলিত, সংবলিত তো সংবর্ধনার মতো ময়ব হবে না, এখানে কি হবে, অনুস্বার ব্যবহৃত হবে, সংবলিত। প্রতিযোগিতা, প্রতিযোগিতাও হচ্ছে প্রাণীবিদ্যার মতোই অনেকটা। প্রতিযোগী যখন হবে তখন গতে দীর্ঘ ইকার ব্যবহৃত হবে, কিন্তু যখন প্রতিযোগী শব্দের সাথে তা শব্দটা যুক্ত হবে তখন সেখানে গতে হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। তাহলে প্রতিযোগী হলে কি হবে, দীর্ঘ ইকার, আর প্রতিযোগিতা হলে তখন এখানে কি হবে, গতে হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। তারপর হচ্ছে ইত পূর্বে, এখানের মধ্যে অনেকে ততে ওকার দিয়ে দেয়, হ্যাঁ, মানে বানানটা প্রায় সময় ভুল হয়। ইত পূর্বে ততে ওকার দিয়ে দেয়, কিন্তু ওকার হবে না, ত রসই ত, তারপর হচ্ছে বিসর্গ পূর্বে। ঠিক আছে। মুমূর্ষু, মুমূর্ষু বানানে তো ভুল হয়েই থাকে। মুমূর্ষু আর আকাঙ্ক্ষা শব্দের বানান দেখলেই আমাদের পরীক্ষার হলের মধ্যে কি একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় যে কোনটা হবে, হ্রস্বকার হবে না দীর্ঘকার হবে, ক লিখবো নাকি খ লিখবো, এরকম একটা অবস্থা না। তো মুমূর্ষু বানানটা একটু আমরা খেয়াল করি। মুমূর্ষু বানানে যদি এই সূত্রটা দেই তাহলে আমাদের খুব সহজেই মনে থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো একটু, প্রথমে হচ্ছে হ্রস্বকার মানে হচ্ছে 1, দীর্ঘকার মানে হচ্ছে 2, আবার হ্রস্বকার মানে হচ্ছে কত, 1। ঠিক আছে। তাহলে হচ্ছে কত, 121। মুমূর্ষু বানানে আজকে মনে রাখবে যে মুমূর্ষু বানান মানে হচ্ছে 121। মুমূর্ষু বানান শব্দের অর্থের কোট হচ্ছে কত, সরি অর্থ বলছি, মুমূর্ষু শব্দের কোট হচ্ছে কত, 121। এই 121 দিয়ে মনে রাখবে মুমূর্ষু বানানে মাঝখানেরটাই কি হবে, দীর্ঘকার হবে, বাকি দুপাশে দুটো কি হবে, হ্রস্ব উকার ব্যবহৃত হবে। মুমূর্ষ হয় না, মুমূর্ষ শব্দ হয় না, হয় কি মুমূর্ষু, মূর্ধন্য ষ এর সাথে কিন্তু একটা হ্রস্ব উকার ব্যবহৃত হয়। এরপর দেখো সুষ্ঠু, সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এইভাবে সুষ্ঠু শব্দটা ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা সুষ্ঠু না লিখে সুষ্ঠ লিখি। ঠিক আছে, মানে এই মূর্ধন্য ষ ঠ এর সাথে এই হ্রস্বকারটা বাদ পড়ে যায়, কিন্তু শুদ্ধ বানান হচ্ছে সুষ্ঠু। দন্ত সতেও হ্রস্বকার হবে, মূর্ধন্য ষ ঠ এর সাথেও হ্রস্বকার ব্যবহৃত হবে। তারপর আছে দেখো ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ শব্দের বানানের ক্ষেত্রে আমরা ক্ষীয় মটা ব্যবহার করি না। এই ক্ষীয় ম না লিখে আমরা ঠিক এভাবে ব্রাহ্মণ শব্দটা লিখে যাই, কিন্তু এটা হচ্ছে কি ভুল বানান। ক্ষীয়র সাথে তোমাকেও মটাও যুক্ত করতে হবে, অর্থাৎ বয় রফলা আকার ক্ষীয়, ক্ষীয়র সাথে ম, তারপর মূর্ধন্য ম। ব্রাহ্মণ শব্দের সাথে অবশ্যই ম ফলাটা যুক্ত করতে হবে। তারপর হচ্ছে দুরবস্থা, দূর অবস্থা, এখানে কোনো বিসর্গ ব্যবহৃত হবে না। এরপর হচ্ছে সান্ত্বনা, সান্ত্বনাতে দন্তস্ব দন্ত নয়তয়ের সাথে বফলা যুক্ত হবে। দন্তস্ব আকার, দন্ত নয়ত বফলা, দন্ত ন আকার না। বিভীষিকা, বিভীষিকা শব্দের বানানেও তোমরা
এই কোডটার মাধ্যমে মনে রাখতে পারো, প্রথমে 1, তারপরে 2, তারপরে আবার 1, অর্থাৎ 121। বিভীষিকাতেও কি 121, প্রথমে হ্রস্ব ইকার, মাঝখানে দীর্ঘ ইকার, পরে আবার হ্রস্ব ইকার। তারপর হচ্ছে শুশ্রূষা। শুশ্রূষা শব্দে প্রথমটার সাথে তালবস্যর সাথে শুধুমাত্র হ্রস্বকার হবে, দ্বিতীয়টার সাথে জফলা এবং কি হ্রস্বকার একসাথে যুক্ত হবে। জফলা বলছি, রফলা, তালবস্য রফলা, তারপর হচ্ছে কি হ্রস্বকার একসাথে মাঝখানেরটার সাথে ব্যবহৃত হবে, প্রথমটার সাথে শুধুমাত্র হ্রস্বকার ব্যবহৃত হবে। এরপর সন্ন্যাসী। সন্ন্যাসীর সাথে দন্ত নয় এর সাথে শুধুমাত্র আকার না, জফলা সহ আকার যুক্ত হবে। কি বলছি? দন্ত 9 এর সাথে শুধুমাত্র আকার নয়, দন্ত 9 জফলা আকার, দন্তর সাথে আবার কি দীর্ঘ ইকার, সন্ন্যাসী। ন্যূনতম। ন্যূনতম শব্দটা মনে রাখবে, প্রথম 9 এর সাথেই সবকিছু চলে আসবে, অর্থাৎ দীর্ঘকার জফলা দুটোই প্রথম 9 এর সাথে চলে আসবে। আমরা এই ন্যূনতম বানানের মধ্যে কনফিউশন হয়ে যায় যে জফলাটা প্রথম 9 এর সাথে হবে নাকি দ্বিতীয় 9 এর সাথে হবে, এরকম একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে মনে রাখবে যে ন্যূনতম শব্দের বানানে প্রথম 9 এর সাথে জফলা এবং দীর্ঘকার দুটোই চলে আসবে। এরপর লিখেছি কি পুজ্ঝটিকা। পুজ্ঝটিকাতে হচ্ছে বর্গীয় জ আর একটা হচ্ছে ঝ, ঠিক আছে, একটা জ একটা ঝ, দুটোটাই কিন্তু বর্গীয় জ নয়। পুজ্ঝটিকার মধ্যে ক রস্যকার, বর্গীয় জ, ঝ টরসিকাটি, কয়াকার কা, ঠিক আছে। এই হচ্ছে বানান শুদ্ধিকরণের কিছু নিয়ম। আমি আমার মতো করে কিছু পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সহজভাবে তোমরা মনে কিভাবে রাখতে পারবে সেই কিছু সহজ টেকনিক তোমাদেরকে দেখিয়েছি। আশা করি এবার তোমরা নিজেদের কিছু কৌশল অবলম্বন করে সহজভাবে বানানগুলোকে মনে রাখতে পারবে। নিজস্ব যে টেকনিক সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তোমার টেকনিকটা তুমি যত সহজভাবে মনে রাখার জন্য অ্যাপ্লাই করতে পারো, এটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করবে। এই হচ্ছে আমাদের বাংলা বানানের নিয়ম। আমি প্রশ্নও করিয়েছি তোমাদেরকে, বাংলা বানানের শুদ্ধিকরণও করিয়েছি, কিছু কিছু কিভাবে বানান শুদ্ধিকরণ করতে হবে। আশা করি এই অংশগুলো যেগুলো পড়িয়েছি এগুলো ভালো করে মনোযোগ সহকারে পড়ে নেবে এবং সুন্দর করে খাতায় নোট করে রাখবে, যাতে পরবর্তীতে তোমার পরীক্ষার সময় কোনো কষ্ট না হয়। আগামী ক্লাসে আমরা বাক্য শুদ্ধিকরণ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ সকলকে।